প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং দুটো ওয়ার্ড দিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দেখব। খুব সুন্দর দুটো ওয়ার্ড এবং মনে রাখতে সুবিধা। আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু মনে রাখতে খুব অসুবিধা হয়। তো এই জন্যই কিছু কিছু যদি টেকনিক আমরা ইউজ করি তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব সোজা হবে, অর্থাৎ আমাদের মনে রাখতে খুব সুবিধা হবে। তো চলো দেখে নেই। আমরা যে দুটো ওয়ার্ড নিয়ে করছি সেটা হচ্ছে একটা ব্লাইন্ডস আর একটা হচ্ছে ডেফ। এই দুটো ওয়ার্ড নিয়ে করছি। তোমরা নিশ্চয়ই এই দুটো ওয়ার্ডের মানে জানো। ব্লাইন্ড মানে হচ্ছে চোখে দেখতে পারে না, এবং ডেফ মানে হচ্ছে যে শুনতে পারে না। কিন্তু এই দুটো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু একটু আলাদা রকম হয়। তো কিরকম আলাদা রকম হয় চলো দেখে নেই, বা কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুটো ওয়ার্ডের পরে বসে সেটা নিয়ে যদি আমরা একটু জেনে নিই তাহলে ভালো হবে। ব্লাইন্ডের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে, দেখো ব্লাইন্ডের সঙ্গে কিন্তু দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আমরা দুটো বলবো না, তিনটে বলবো। ব্লাইন্ডের সঙ্গে একটা বসে হচ্ছে টু, এই টুটা তো বসেই, এবং ব্লাইন্ডের সঙ্গে আর একটা বসে হচ্ছে দেখো ইন। খুব মানে বেশিরভাগ ইউজ হয় ইন, এবং অফ কেও আমরা কিন্তু ব্লাইন্ডের ক্ষেত্রে পাই। তো আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে ইনটা দিয়েই আগে দেখি, আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের মনে রাখার সুবিধার্থে। তো ব্লাইন্ড একটা হচ্ছে টু, এবং ব্লাইন্ড একটা হচ্ছে ইন বা অফ। আচ্ছা, আর একটা ডেফ যেটা দিয়ে দেখবো আমরা, ডেফের সঙ্গেও একটা টু বসে, এবং ডেফের সঙ্গেও কিন্তু ইন বসে। তো এই দুটোই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুটো ওয়ার্ডের সঙ্গে দুটো করে আমরা বেসিক্যালি দেখছি, ডেফ টু, ডেফ ইন, ব্লাইন্ড টু, ব্লাইন্ড ইন অর অফ। আচ্ছা, এবার এগুলোর মানে জেনে নেই, এবং এটার ব্যবহার এবং এর সঙ্গে কিরকম করে আসে পরীক্ষাতে সেটাও একটু আমরা জেনে নেই। চলো তাহলে দেখে নিই একটু। আমাদের কিন্তু এই দুটোর মানেগুলো ভালো করে জানতে হবে। মানেগুলো যদি ভালো করে জানা যায় তাহলে কিন্তু এটার যে প্রিপোজিশন গুলো ব্যবহারটা, অর্থাৎ আমাদের যদি পরীক্ষাতে আসে বা কোনো এক্সাম্পল দেয় তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তো মানেটা আমরা আগে দেখে নিই। দেখো ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু কখন বসে? ব্লাইন্ড টু হচ্ছে কোনো ত্রুটি না দেখা, অর্থাৎ কেউ কোনো দোষ বা ত্রুটি করছে, এগুলো যদি আমরা দেখেও না দেখি, অর্থাৎ আমরা অবহেলা করে এড়িয়ে যাই যে না এরকমটা হতে পারে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ব্লাইন্ড টু বলি। অর্থাৎ কারো ত্রুটি বা কারো দোষ আমরা দেখছি না, আমাদের এড়িয়ে যাচ্ছি, আমরা ওভারলুক করে যাচ্ছি, সেটাকে কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু বসাই, যেটাকে ভালো বাংলাতে আমরা বলি মোহান্ধ বা স্নেহান্ধ। অর্থাৎ কারো প্রতি আমাদের মোহ আছে, আমার সন্তানের প্রতি আমার মোহ আছে, তার দোষ বা ত্রুটিটা দেখতে পাচ্ছি না। আমার সন্তানের স্নেহ আছে আমার সন্তানের প্রতি, তার স্নেহের জন্য আমি তার দোষ বা ত্রুটি দেখতে পাচ্ছি না। সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ব্লাইন্ডের সঙ্গে টু বসাবো। তাহলে ব্লাইন্ড টুটাকে ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে ব্লাইন্ড টু কোনো ত্রুটি না দেখা বা কারো কোনো দোষকে এড়িয়ে যাওয়া। এটাই কিন্তু আমরা ব্লাইন্ডের সঙ্গে টুটা বসাবো। তাহলে আমাদের এটার মানেটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, ব্লাইন্ড টুটা। এবার দেখো ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ কানা মানে চোখে দেখতে পারে না, বা যেটাকে আমরা অন্ধ বলি যাকে। আচ্ছা, চোখে দেখতে পারে না যে এরকম ব্যক্তি, কানা বা অন্ধ, এরকম ক্ষেত্রে যদি ইউজ হয় সেন্টেন্সটা, সেটার ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডের পরে যদি প্রিপোজিশনটা আমাদের অফ থাকে, অর্থাৎ আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের ব্লাইন্ড ইন বসাতে হবে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লাইন্ড অফটাও বসাতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, এটা কিন্তু ফিজিক্যাল ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে, ফিজিক্যাল প্রবলেম ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ বলতে পারি। তাহলে খুব সুন্দর করে দেখো দুটো জিনিস, তোমার অনেকেই এই জিনিসটা জানা আছে, কিন্তু এটার সঙ্গে আমরা আরেকটু একটা ব্যাপার টানবো। আচ্ছা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু এর ক্ষেত্রে কোনো ত্রুটি না দেখা বা মোহান্ধ বা স্নেহান্ধ। তাহলে ব্লাইন্ড ইন বা অফ এর ক্ষেত্রে অন্ধ, কানা বা চোখে দেখতে পারে না এরকম ব্যক্তিকে কিন্তু আমরা বলছি, মানে এরকম ব্যক্তির ক্ষেত্রে বা এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ব্লাইন্ড ইন বসাবো। এক্সাম্পল অবশ্যই দেবো। আচ্ছা, এবার চলে আসো ডেফের ক্ষেত্রে। দেখো ডেফের ক্ষেত্রেও কিন্তু দেখো হচ্ছে কোনো কিছু ইচ্ছে করে শুনতে না চাওয়া, এটা কিন্তু ডেফের ক্ষেত্রে টু বসে। তাহলে এই জায়গাটা কিন্তু আমি বলার চেষ্টা করছি যে ব্লাইন্ড টু এর ক্ষেত্রে কোনো কিছু না দেখা, ডেফ টু এর ক্ষেত্রেও কিন্তু তাই। অর্থাৎ কেউ একটা ত্রুটি করছে, সেটাকে আমরা না শুনতে চাচ্ছি বা শুনতে না পাওয়া বা ইচ্ছে করে শুনছি না, সেক্ষেত্রেও কিন্তু আমরা টু বসাবো। তাহলে এই দুটো মিল আমরা খুঁজে পেলাম, ব্লাইন্ড টু এর সঙ্গে ব্লাইন্ড ডেফ টু,
এটাও কিন্তু দেখো মিল আছে। তাহলে আমরা কোনো কিছু ইচ্ছে করে শুনতে চাচ্ছি না, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ডেফ টু বসাচ্ছি। এবার ডেফ ইন, এটা কিন্তু কানে শুনতে পারে না যে, বা কালা যে, বা হিয়ারিং প্রবলেম যারা আছে, বা প্রবলেম ইন ইয়ার যারা আছে, তাকে কিন্তু আমরা বলছি ডেফ ইন। মানে সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা বসাচ্ছি ডেফ ইন। এবং এটা একই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে চোখে দেখতে পারে না, তার ক্ষেত্রে আমরা ইন বসিয়েছি, ব্লাইন্ড ইন। এবং কানে যে শুনতে পারে না এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে আমরা ইন বসাচ্ছি। তারপরে এই দুটো জায়গায় যদি আমরা মনে রাখি যে টু এর ক্ষেত্রে স্নেহান্ধ বা ইচ্ছে করে না দেখা কোনো ত্রুটি, ব্লাইন্ডের ক্ষেত্রে, ডেফের ক্ষেত্রেও ইচ্ছে করে না শুনতে চাওয়া। আর ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে ইন, ব্লাইন্ড ইন এবং ডেফ ইন, এ দুটোকে যদি ভালো করে মনে রাখা যায় তাহলেই কিন্তু আর এই জায়গাটাতে ভুল হবে না। আমরা ডেফ দিয়ে অনেকে জানি না অনেক সময়। তো চলো এটাই আমরা এক্সারসাইজ দিয়ে একটু বুঝে নিই। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু এর ক্ষেত্রে এক্সাম্পলটা কিরকম? দ্য মাদার ইজ ব্লাইন্ড টু হার সন্স ফল্ট। এই যে ব্লাইন্ড টু, অর্থাৎ মাটি তার ছেলের ফল্ট বা ত্রুটিতে ব্লাইন্ড টু, অন্ধ, স্নেহান্ধ, তার ছেলের ত্রুটিটা দেখতে পারে না। ঠিক একই রকম ব্লাইন্ডের ইন দিয়ে একটা এক্সাম্পল দেখো, দ্য বেগার ইজ ব্লাইন্ড ইন। এই যে ব্লাইন্ড ইন ওয়ান আই, এখানে কিন্তু ব্লাইন্ড ইন বসছে। একই সঙ্গে ডেফের ক্ষেত্রে দেখো, দ্য ম্যানেজার ইজ ডেফ টু দ্য কাস্টমার্স প্লি। ম্যানেজার এই কাস্টমারের আবেদনের ক্ষেত্রে কিন্তু না শোনার ভান করে আছেন। এই যে ইচ্ছে করে না শোনা, এই যে টু দেখো এখানে ক্ষেত্রে এই মিলটা আমরা খুঁজে পেয়েছি। এই মিলটা খুঁজে পেয়ে আমাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। আচ্ছা, একই সঙ্গে দেখো ডেফ ইন, দ্য ম্যান ইজ ডেফ ইন ওয়ান ইয়ার। লোকটা একটা কানে শুনতে পারে না। তাহলে এটা কিন্তু আমরা এক্সাম্পল দিলাম এবং আমাদের বোঝার সুবিধার্থে এটা কিন্তু আমাদের বোঝা গেল যে না এটাই ঠিক। এবার একটা এক্সারসাইজে আসি, চলো। দ্য গভর্নমেন্ট ইজ ডেফ ড্যাশ পাবলিক কমপ্লেন্টস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেখো, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর। তাহলে গভর্নমেন্ট হচ্ছে পাবলিক কমপ্লেইন্টের ক্ষেত্রে ডেফ, মানে হচ্ছে না শোনার ভান করে আছে, ইচ্ছে করে শুনছে না। এরকম ক্ষেত্রে আমরা কি বসাই? আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডেফ এর ক্ষেত্রে এরকম না শোনার ভান করে থাকা, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা ডেফের পরে টু বসাই। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ডেফ, কি কি অপশন? অফ, ইন, টু, ফর। তাহলে সেক্ষেত্রে আমরা ডেফ টু বলবো। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম একের সি, ডেফ টু। দ্য গভর্নমেন্ট ইজ ডেফ টু পাবলিক কমপ্লেন্টস। The shopkeeper remains deaf dash the customer's complaint. দোকানদার কাস্টমারের যে অভিযোগ সেটার প্রতি না শোনার ভান করে আছেন, ডেফ। তাহলে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে দেখো অফ, ইন, টু, ফর, চারটা প্রিপোজিশন দেওয়া আছে। তাহলে এটা তো আর কানে শোনার নয়, কানে শোনার বা ফিজিক্যাল প্রবলেম নয়। তাহলে এইসব ক্ষেত্রে যেটা আমরা ইচ্ছে করে শুনি না, না শোনা কোনো অভিযোগ না শোনার মতো করে থাকি, অর্থাৎ গুরুত্ব না দিই, অবহেলা করি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি ডেফের সঙ্গে, সেই প্রিপোজিশনটা কিন্তু হচ্ছে টু। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা আসবে, দ্য শপকিপার রিমেইনস ডেফ টু দ্য কাস্টমার্স কমপ্লেইন্ট। টু আসলো অ্যান্সারটা। আচ্ছা, দ্য বয় ইজ প্রফাউন্ডলি ডেফ ড্যাশ ওয়ান ইয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট। ছেলেটি অ্যাক্সিডেন্টের পরে খুব গভীরভাবে একটা কানে শুনছে না। তাহলে এটা কিন্তু দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলছে। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কি কি অপশন দেওয়া আছে দেখি, অফ, ইন, টু, ফর। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম চারটা অপশন পেয়ে গেলাম। সেটার ক্ষেত্রে চারটা অপশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যদি কোনো কানে না শোনা থাকে, অর্থাৎ ফিজিক্যালি যদি কোনো কানের প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রিপোজিশনটা বসাই, তাহলে ডেফের সঙ্গে ইন বসাই। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে ইন। দ্য বয় ইজ প্রফাউন্ডলি ডেফ ইন ওয়ান ইয়ার আফটার দ্য অ্যাক্সিডেন্ট। The government is blind dash the suffering of the people. Fill in the blanks with appropriate preposition. এখানে কিন্তু fill in the blanks বলছে blind এর সঙ্গে, যে সরকার
মানুষের সাফারিং এ, কোন মানুষের কষ্টে একদম অন্ধ হয়ে আছে, না দেখার মতো করে আছে, অবহেলা করে আছে। তো এটার ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন অপশন গুলো অফ, ইন, টু, ফর, চারটা আমরা পেয়ে গেলাম। তো চারটার ক্ষেত্রে কি হবে আমাদের এখানে, যদি ব্লাইন্ডের ক্ষেত্রে এরকম না দেখার ভান করে থাকে সেক্ষেত্রে আমাদের কি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি ব্লাইন্ড টু। তাহলে আমাদের এখানে আসবে দ্য গভর্নমেন্ট ইজ ব্লাইন্ড টু দ্য সাফারিং অফ দ্য পিপল। রাইট অ্যান্সার সি, টু। আচ্ছা, she is completely blind dash her sister's fault, fill in the blanks with appropriate preposition। এটা appropriate preposition দিয়ে করতে বলছে। তাহলে she is blind dash her sister's fault, তার বোনের ত্রুটিগুলোতে সে ব্লাইন্ড। তাহলে আমরা অপশনগুলো আগে দেখে নেই, অফ, ইন, টু, ফর। তাহলে চারটা অপশন আছে। তাহলে তার মেয়েটি তার বোনের ত্রুটিটা দেখছে না। তো ত্রুটিটা না দেখার কারণটা হচ্ছে সে স্নেহান্ধ, অর্থাৎ সে তার বোনের প্রতি এতটা স্নেহ যে সে তার বোনের ত্রুটিটাকে দেখতে পাচ্ছে না। আমরা জানি যে এইসব ক্ষেত্রে, অর্থাৎ কোনো কারো ত্রুটিটা ইচ্ছে করে না দেখা বা তার স্নেহে অন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লাইন্ডের সঙ্গে যে প্রিপোজিশন ব্যবহার করি সেই প্রিপোজিশনটা কিন্তু হচ্ছে টু। তাহলে এই চারটা প্রিপোজিশনের মধ্যে কোনটা বসছে, টু বসছে। তাহলে অ্যান্সারটা কি আসে, শি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড টু হার সিস্টার্স ফল্টস। এটাই কিন্তু হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। তো এই মানে ব্লাইন্ড এবং ডেফ দিয়ে এই প্রিপোজিশন গুলো মনে রাখবে, তাহলে আর কোনো ভুল হবে না কিন্তু। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blowing Birds and stay tuned.